EXIM ব্যাংকের প্রিপেড কার্ড বা ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম RealTech মাস্টার। আজকে আমি আপনাদেরকে টোটাল ডিটেলস দিব যে EXIM ব্যাংক যে নতুন প্রিপেড কার্ড লঞ্চ করেছে সেটার গুড সাইড, পজিটিভ সাইড এবং হচ্ছে এটার যে লিমিটেশন এবং এটার যে চার্জ কতটুকু পড়তে পারে A to Z। সো চলুন শুরু করি। Please like this video if you like, hit the subscribe button and press the bell icon for more latest tech videos. At first আসলে আমরা ব্যাংকের সাথে কথা বলি, কথা বলার পরে আসলে আমি আপনাদেরকে টোটাল ডিটেলস দিই যে আসলে এই ব্যাপারে আমার পার্সোনাল কি মতামত এবং আপনাদেরকে জাস্ট জিনিসটা ক্লিয়ার করে দেওয়া। সো চলুন। আসসালামু আলাইকুম, শুভ সকাল, গুড মর্নিং। এক্সিম ব্যাংক কন্ট্যাক্টে আপনাকে স্বাগতম। ওয়েলকাম হচ্ছে গ্রাহক। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। আসসালামু আলাইকুম, এক্সিম ব্যাংক কল সেন্টার সার্ভিস থেকে রাকিব বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? জি, ওয়ালাইকুম আসসালাম। একটা ইনফরমেশনের জন্য কল দিলাম, সেটা হচ্ছে যে আপনাদের এক্সিম ব্যাংকের যে প্রিপেড কার্ড আছে সেটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। প্রিপেড কার্ডটা হচ্ছে বেসিক্যালি আপনি যে টাকাটা লোড করবেন আর কি, সেটি স্যার আপনি ইউজ করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে হ্যাঁ বলুন স্যার। বললাম এই ক্ষেত্রে আমার মানে কি কি ডকুমেন্টস রিকোয়ারমেন্ট আছে? ওকে স্যার, একটু সময় দিবেন প্লিজ। ওকে। এক্ষেত্রে আপনি মানে ডুয়াল কারেন্সির একটা কার্ড পেতে পারেন, সিঙ্গেল কারেন্সির কার্ড পেতে পারেন। হ্যাঁ, যদি আপনি ডুয়াল কারেন্সির কার্ড করেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা কিছু ডকুমেন্ট লাগে। যদি সিঙ্গেল কারেন্সির জন্য করেন তাহলে আপনার এনআইডি ফটোকপি, আপনার মানে আপনার ছবি এনআইডি, আর হচ্ছে আপনার নমিনির ছবি, আর ইন্ট্রোডিউসারের সিগনেচার, আর হচ্ছে স্যার আপনার ব্যাংক যদি অন্য কিছু একটা ডকুমেন্টের কথা বলে সেটা এসেনশিয়াল। আর যদি আমি ইয়ার ক্ষেত্রে করি, মানে ডুয়াল কারেন্সির ক্ষেত্রে করি, তখন সেক্ষেত্রে স্যার আপনার পাসপোর্টের এন্ডোজমেন্ট লাগবে। হ্যাঁ, আর ফটোকপি অফ রিটার্ন টিকেট। রিটার্ন টিকেট মানে বুঝিনি। একটু সময় দিবেন। ওকে, ধন্যবাদ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার রিটার্ন টিকেটটা যদি আপনার থেকে থাকে তাহলে আলাদা কথা, না থাকলে ম্যান্ডেটরি না স্যার। রিটার্ন টিকেটটা মানে আমি বুঝিনি, এটা আসলে কি? স্যার রিটার্ন টিকেটটা স্যার আমরা যেরকম মানে বিমানের ক্ষেত্রে একই সাথে এক সময় যাওয়া এবং আসার টিকিট করে রাখি না স্যার, আচ্ছা আচ্ছা, এই ধরনের ডকুমেন্ট আর কি। তো এটা যদি আপনার থাকে তাহলে অলরেডি থাকে, অনেকে বাইরে তো যায় স্যার এমনি বুঝলি, ওটা আগে থেকে থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে স্যার ম্যান্ডেটরি না। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে পার্সোনাল আন্ডারটেকিং ফর্ম। এটা হলো ওয়ান কাইন্ড অফ ক্লিয়ারেন্স। আপনি ব্যাংকে গেলে একটা ফর্ম তো করে ফিল আপ করে দিলে হয় আর কি আন্ডারটেকিং এর জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে আমি দেখলাম যে আপনাদের চার্জ হচ্ছে 300 টাকা প্লাস ভ্যাট। জি স্যার। এটা কি প্রতি বছর মানে আপনার হচ্ছে রিনিউ হবে, তাই তো? জি স্যার, জি জি জি। আমি প্রতি বছর রিনিউ হবে, এবং এর ক্ষেত্রে কি কোনো এসএমএস চালার চার্জ বা এরকম কোনো চার্জ আছে নাকি শুধু এটাই? মানে কার্ডের সাথে আলাদা কোনো এসএমএস চার্জ আছে কিনা, তাই তো? জি। একটু সময় দিন স্যার প্লিজ। আচ্ছা, ওকে স্যার। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। জি স্যার, এসএমএস এর জন্য আলাদা কোনো চার্জ এখনো পর্যন্ত আমাদের নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা লাস্ট ইনফরমেশন, সেটা হচ্ছে যে আপনার এই কার্ডটার ক্ষেত্রে যে ধরেন আমার জমা দেওয়ার লিমিট এবং হচ্ছে উইথড্রল লিমিটটা তো এখানে লেখা নাই, এটা একটু জানতে চাই। না স্যার, না, এটা হচ্ছে স্যার আপনি যেটা রিচার্জ করবেন সেটাই ইউজ করতে পারবেন আর কি। হ্যাঁ, সেটা ঠিক আছে। বাইরে যাওয়ার ক্ষেত্রে তো স্যার লিমিটের ক্ষেত্রে স্যার আপনার মানে কোন লিমিটটা জানতে চাচ্ছেন, ইউজার লিমিট নাকি বাইরের মানে ফরেন কান্ট্রির ক্ষেত্রে লিমিট? আমি আসলে দুইটা লিমিটই জানতে চাচ্ছিলাম, কারণ আপনাদের লিমিটটা কোথাও লেখা নাই। ঠিক আছে, আমি ওয়েবসাইটে প্রিপেড কার্ডের ক্ষেত্রে স্যার বেসিক্যালি নিয়মটা হচ্ছে স্যার আপনি যে অ্যামাউন্ট রিচার্জ করবেন সেটি ইউজ করতে পারবেন। এখন সেটা বুঝছি। ফরেন কান্ট্রিতে হয় কি স্যার, আপনার যদি একাধিক ব্যাংকের কার্ড থাকে তো সেখানে দেখা যাচ্ছে আপনার এনরোলমেন্ট করা আছে 5,000 আর 7,000 এজ ইউজুয়ালি আমরা যেটা করি। হ্যাঁ, স্যার নন স্যারকে। তো আপনার যদি দুইটা ব্যাংকে থাকে তো সেক্ষেত্রে আপনি, কারণ ওখানে অলরেডি আপনার 2,000 বা 2,000-4,000 করা আছে, তো এখানে আপনার বাকি থাকতেছে বাকি থাকছে আর কি 5,000 আর 3,000। না, ওটা নিয়ে না, ওটা ঠিক আছে। আমি অলরেডি আদার্স ব্যাংকে দুইটা কার্ড ইউজ করতেছি, সেটার জন্য না। আপনি তো তাহলে জানেন অলরেডি। হ্যাঁ, না আমি এটা না, আমি আসলে বলতে চাচ্ছি উইথড্র লিমিটটা। উইথড্র লিমিট বলতে হচ্ছে ধরেন আমি এটিএম বুথ ইউজ করে কত টাকা উঠাতে পারবো। হ্যাঁ, এটিএম বুথে জেনারেলি আপনি 2 ট্রানজাকশনে 40,000 টাকা দিনে উইথড্র করতে পারবেন। 2 ট্রানজাকশন মানে 20,000 মানে আপনি 40,000। যদি আপনার বাড়তি কোনো প্রয়োজন হয় আপনি ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন, অথবা স্যার যদি আপনার মানে সুবিধা হয় মানে এটা স্যার আপনি বললে
ট্রানজাকশন বাড়িয়ে নেওয়া যায় পরে রিকোয়েস্ট করলে, মেইল করলে অথবা ব্রাঞ্চে যোগাযোগ করলে আর কি। আপনার রিকোয়ারমেন্ট আপনি দিলে তারা কতটুকু ফিল আপ করতে পারে, ব্রাঞ্চ একটু যখন আর অ্যাকাউন্ট ওপেন ইয়ার করবেন। ক্ষেত্রে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কত টাকা একদিনে, বা আপনার হচ্ছে ট্রানজাকশন লিমিট? ট্রানজাকশন লিমিট স্যার ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আপনাকে মেইল করে নিতে হয়, অনুমতি নিতে হয়, জেনারেল তো আমরা বন্ধ রাখি। না ঠিক আছে, মানে ট্রানজাকশন লিমিট বলতে হচ্ছে কি, ইউজুয়ালি বাংলাদেশ ব্যাংক অনুসারে কিন্তু আপনার $300 হচ্ছে সর্বোচ্চ। হ্যাঁ, এক ট্রানজাকশন। স্যার একদিনে কত? একদিনে স্যার হ্যাঁ, এটা আপনার এই প্রিপেড কার্ডের জন্য স্যার আপনার $300 আছে, তবে আপনি স্যার সিঙ্গেল ট্রানজাকশনে আর কি। হ্যাঁ, যদি $300 বেশি এক ট্রানজাকশনে চান তো সেক্ষেত্রে স্যার আমাদের কাছে মেইল করতে হবে, দেন রুলস কিছুটা ভায়োলেটেড হয়, তারপরেও আপনাদের জন্য করতে হয় আর কি। আচ্ছা বুঝতে পারছি। তার মানে আপনার হচ্ছে এটা। আচ্ছা, আরেকটা কোয়ারি বাকি ছিল, সেটা হচ্ছে যে আমি কি এটা যে কোনো, আচ্ছা এটা যে কোনো ব্রাঞ্চ থেকে আমি কি নিতে পারবো নাকি নির্দিষ্ট ব্রাঞ্চ আছে? স্যার একটু সময় দিবেন প্লিজ। ওকে, বলছি আপনাকে, জি জি কনফার্ম করছি। ওকে, ধন্যবাদ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার জি শুনতে বলুন। পাচ্ছেন? জি জি স্যার, দুঃখিত স্যার সময় নেওয়ার জন্য। স্যার আচ্ছা, আপনার যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি স্যার অ্যাকাউন্টটি ওই কার্ডটি নিতে পারবেন আর কি। হ্যাঁ স্যার, আমি একটু ইলাবোরেট করতাম একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি ট্রানজাকশনের ব্যাপারটা জানতে চাচ্ছিলেন না? জি জি। আমি মনে হয় আপনাকে একটু মানে আপনার কথা ঠিক মতো বুঝেছি কিনা জানি না। আমি বলছি স্যার, পার ট্রানজাকশন, সিঙ্গেল ট্রানজাকশন 300-র উপরে হলে আমাদের অনুমতি নিতে হয়। হ্যাঁ, আচ্ছা। আর আপনি যদি পজে করেন তাহলে আপনি $1000 সমপরিমাণ ট্রানজাকশন করতে পারবেন, ও আচ্ছা। অথবা ক্যাশ উইথড্রলের বেলায়ও করতে পারবেন। আচ্ছা, আপনি যেহেতু বললেন যে আমি যে কোনো ব্রাঞ্চ থেকে এটা নিতে পারবো, তো এই ক্ষেত্রে কি আমি ইনস্ট্যান্ট পাবো নাকি আমাকে মানে ওয়েট করতে হবে? মানে দেখা একটু গেছে। সময় তো দিতে হবে স্যার, একটা কার্ড নেওয়ার জন্য মিনিমাম কত সময় লাগে সেটা জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আপনাদের এটা কারণ আমি বলি, আমি অলরেডি আপনার হচ্ছে দুইটা দুইটা মানে আপনার হচ্ছে ব্যাংকে কার্ড ইউজ করছি, তারা কিন্তু ইনস্ট্যান্টও আছে, তাদের আবার 7 দিন সময় আছে। ইনস্ট্যান্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে স্যার ঢাকার বাইরে হলে 5 থেকে 7 দিন, আর ঢাকার ভিতর হলে 3 থেকে 5 দিন স্যার, কার্যদিবস। কার্যদিবস। অফ ডে বাদে। জি স্যার। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি যে কোনো ব্রাঞ্চ থেকে কি আমি ডলার লোড করতে পারবো? মানে আমার যে টাকা থেকে ডলার করে। ব্রাঞ্চ থেকে আপনি ডলার লোড করতে পারবেন কিনা কার্ডের জন্য, তাই তো? জি জি, এটা। জি স্যার, অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নেই। মানে যে কোনো ব্রাঞ্চ থেকে আমি পারবো ডলার লোড করতে? যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি ডলার লোড করতে পারবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই ছিল আসলে ব্যাংকের সাথে কনভারসেশন। এর মধ্যে একটু ক্লিয়ারনেস একটু কম, কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। অনেক সময় আসলে নতুন হয়তো বা কাস্টমার ম্যানেজার হলে একটু প্রবলেম হতে পারে। এটা আসলে তাদেরকে টেকনিক্যালি, এটা আমার কাছে যেটা মনে হয় যে কোনো কাস্টমার ম্যানেজারকে এই ধরনের ব্যাংকের সাপোর্টে বসানোর আগে তাকে প্রপার ট্রেনিং দেওয়া উচিত। হোয়াট এভার ইট ইস, এটা জাস্ট হচ্ছে আমার একটা সাজেশন, বাট নতুন যেহেতু ওয়েলকাম। দেন আপনার হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে, আমার কাছে যেটা মনে হলো আপনার লাগবে হচ্ছে, যদি আপনি ডুয়েল কারেন্সি ইউজ করতে চান তাহলে পাসপোর্ট মাস্ট, পাসপোর্ট লাগবে, এবং হচ্ছে আপনার 1 কপি ছবি হলেই আপনি এই ধরনের কার্ড নিতে পারবেন। এই ছাড়া আদার্স কোনো ডকুমেন্টস লাগার কথা না, কারণ প্রিপেড কার্ডের ক্ষেত্রে এর চেয়ে বেশি কিছু লাগে না আমার জানা মতো। যদি আপনি সিঙ্গেল কারেন্সি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি ন্যাশনাল আইডি কার্ড থাকলেই হবে। ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার হচ্ছে 1 কপি ছবি দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে আপনাকে এই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকতে হবে এমন কোনো রুলস বাধ্যবাধকতা নেই। এতটুকু মানে আমার অ্যানালাইসিস যেতটুকু মনে হলো সেটা। এখন দেখা গেছে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করতে পারে, কারণ আমাদের ওই যে বললাম যে প্রপার ট্রেনিং এর প্রবলেম। প্রপার ট্রেনিং বলতে হচ্ছে এক ব্রাঞ্চে একরকম জানে, আরেক ব্রাঞ্চে আরেক রকম জানে। যেখানে যেরকম জানে সেখানে সেরকম ডকুমেন্টস চাইতে থাকে। যেমন উনি বললো যে যেমন রিটার্ন টিকিট, এটা কিন্তু আসলে প্রিপেড কার্ডের ক্ষেত্রে হওয়ার কথা না। বিকজ অফ প্রিপেড কার্ডের ক্ষেত্রে আমি কেন রিটার্ন টিকিট দিব? প্রিপেড কার্ড আমি দেশের বাইরে যাবো, আমি সেই কারণে ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে তো আমাকে আসলে রিটার্ন টিকিটের প্রয়োজন নাই। মানে এটা আমার পার্সোনালি মানে অ্যানালাইসিস থেকে যেটা বলা। আরেকটা বড় প্রবলেম বাংলাদেশের মধ্যে আমি যেটা পাচ্ছি, যেটা আমার কাছে মনে হলো যে প্রিপেড কার্ডগুলোর ক্ষেত্রে কোনোভাবে লগ ইন করার কোনো অপশন নাই। আপনার ট্রান্সপারেন্টটা, যেমন আমরা পেউনিয়ার কার্ডে কিন্তু আমরা লগ ইন করে কিন্তু দেখতে পারি যে আমার আসলে ব্যালেন্স কত আছে, কত খরচ হলো, কোথায় কত ডলার গেল, এরকম পুরো টোটাল আপডেটটা পাই। $2 গেল না $30 গেল, কোথায় কি চার্জ হলো, টোটাল ডিটেলসটা পাই। কিন্তু এখানে কিন্তু এই ব্যাংকগুলো আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট না। আমার মনে হচ্ছে ওনাদেরকে একটু ট্রান্সপারেন্ট হওয়া উচিত। বিকজ অফ আপনি ইউজারদেরকে যত বেশি সুবিধা দিবেন তত বেশি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি যত বেশি হাইড অ্যান্ড সিক খেলে একটু দুর্নীতি করার চেষ্টা করবেন, এতে মনে হয় না আপনি অত বেশি সুবিধা করতে পারবেন। সিম্পল, আপনি দেখেন আমাদেরকে কিন্তু একটা স্টেটমেন্ট জানতে হলে আমাদেরকে ব্যাংকে কল দেওয়া লাগে, 30 টাকা 40 টাকা 50 টাকা খরচ করে আপনার স্টেটমেন্টটাকে মিলাইতে হয়। এটা কিন্তু একটা প্রবলেম। আপনাদেরকে এই প্রবলেমটা সলভ করা উচিত। আপনার দরকার হলে কার্ডের চার্জ বাড়ায় নেন, 100 টাকা বাড়তি নেন,
কোনো প্রবলেম নাই, কিন্তু এটা একটু ট্রান্সপারেন্ট করা উচিত আমার কাছে যেটা মনে হলো। সো আপনাদের কাছে আসলে এই কার্ড কেমন লাগলো? আমার কাছে আসলে এই কার্ডটা ভালো লেগেছে, বাট অত বেশি আপনি আসলে কাস্টমার সাপোর্ট পাবেন কিনা এটা নিয়ে আমার কাছে একটু কনফিউশন। আরেকটা ব্যাপার হচ্ছে এটা চার্জ আর ইবিএল এর চেয়ে বেশি। ইবিএল এর যেহেতু আমরা ইবিএল কে কেন তো আপনার হচ্ছে কম্পেয়ার করি, কারণ হচ্ছে এটার কার্ডটা কিন্তু অ্যাভেলেবেল এবং এটা কিন্তু সবচেয়ে দ্রুত বা আপনার হচ্ছে প্রিপেড কার্ডের মধ্যে মোটামুটি বলা যায় বাংলাদেশের প্রিপেড কার্ডের মধ্যে সবচেয়ে বেশি সেল হয়েছে কিন্তু ইবিএল এর কার্ডগুলো। তো এই ক্ষেত্রে আপনি টেকনিক্যাল সাপোর্ট একটু বেশি পাবেন, কারণ হচ্ছে যে তাদের এক্সপিরিয়েন্স বেশি আমার কাছে যেটা মনে হলো, যেটা আমার পার্সোনাল অপিনিয়ন। সো এইটাই। আরেকটা ব্যাপার আমার কাছে একটু প্রবলেম মনে হলো, সেটা হচ্ছে যে আপনার এই কার্ডগুলোতে আপনি কি করলেন, আপনার হচ্ছে চার্জ বাৎসরিক চার্জটা কিন্তু একটু হাই মনে হলো, কারণ হচ্ছে 300 টাকা প্লাস ভ্যাট 15% ভ্যাট, এটা কিন্তু একটু বেশি বেশি মনে হয়। কারণ হচ্ছে 300 প্লাস ভ্যাট দিয়ে প্রতি বছর বছর আপনার রিনিউ করতে হবে, যেই জায়গায় আপনার হচ্ছে আদার্স কার্ডগুলো নব ইয়ারের কার্ড তো পুরাই ফ্রি। আবার দেখা গেছে যে ইবিএল অ্যাকোয়ার কার্ড বা লাইফস্টাইল কার্ড হচ্ছে 575 টাকা দিয়ে আপনি দেখা গেছে যে 3 বছর পর্যন্ত ইউজ করতে পারছি। সো এটা একটা ব্যাপার। আবার ইয়ারলি কিন্তু রিনিউ করা এটাও একটা ঝামেলার ব্যাপার স্যাপার থাকে। তো এই অ্যাকচুয়ালি আপনার কাছে এই কার্ডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।